নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি বাংলা এট 5। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইতিমধ্যে রাজভবনের শ্লীলতাহানির বিষয়ে জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। আর অপরদিকে রাজ্যপাল এই মুহূর্তে দিল্লিতে, এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে অতিথিরা থাকবেন এবং তারই সঙ্গে আমাদের প্রতিনিধিরা। প্রথমেই চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। নয়াদিল্লি থেকে রয়েছে রাজীব চক্রবর্তী এবং অপরদিকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। প্রথমেই শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, আজকের আপডেট এখনো পর্যন্ত জানতে চাইবো। আর যখন কলকাতা হাইকোর্টে এই মামলা গেল, সেই সময় কিন্তু রাজ্যপাল দিল্লিতে, তাৎপর্য এবং দ্বিতীয়ত যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারী, তার কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? আমি তোমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই যে যিনি অভিযোগ করেছেন, যার অভিযোগের ভিত্তিতে এই গোটা বিষয়টা হচ্ছে, তিনি যেটা জানিয়েছেন যে এক্ষেত্রে যেহেতু বিষয়টা এখন সাবজুডিস এই হাইকোর্টের আওতায় রয়েছে, ফলে কার্যত এই বিষয়টা নিয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না। এবার তোমার প্রথম প্রশ্নে আসি। এক্ষেত্রে রাজ্যপালের আজকে দিল্লি যাওয়া, সেই দিল্লি যাওয়া কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং কারণ তাৎপর্যপূর্ণ এই কারণে, যে পরিস্থিতিতে বা যে পরিপ্রেক্ষিতে তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। এখন তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যপাল কিন্তু এর আগেও বহুবার তিনি দিল্লিতে গিয়েছেন, বিভিন্ন সময় গেছেন, থেকেছেন, বঙ্গভবনে কখনো থেকেছেন, কখনো থাকেননি, এমন ঘটনাও ঘটেছে। কিন্তু আজকে যে পরিস্থিতিতে তিনি গেলেন, সেক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম গতকাল কিন্তু রাজভবনে যিনি অফিসার রয়েছেন, তিনি এবং আরও দুইজন আধিকারিক, তারা কিন্তু সেক্ষেত্রে জামিন নিয়েছেন। এবং শুধু জামিন তারা নেননি, পরবর্তীকালে তারা থানায় গিয়েছেন এবং পরবর্তীকালে সেই অফিসারের সঙ্গে যখন আমরা কথা বলেছি, রাজ্যপালের যিনি ওয়েসডি, তার সঙ্গে যখন কথা বলেছি, তিনি কিন্তু যেটা স্পষ্ট বলেছেন যে তদন্তে পুরোপুরি সহযোগিতা তারা করছেন, এমনটা তিনি দাবি করেছেন। কিন্তু পরবর্তীকালে আজকে আমরা দেখেছি যে হাইকোর্টে রক্ষা কবচে মুভ করেছেন তিনি। ফলে কার্যত এই সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু রাজ্যপাল তিনি আজকে দিল্লি যাচ্ছেন। এবং সেই পরিস্থিতিতে দিল্লিতে সেক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হয় কিনা, সেই বিষয়টার দিকেও কিন্তু কার্যত নজর থাকছে। একেবারেই শ্রেয়সী। সুতরাং দিল্লির ডেভেলপমেন্টের বিষয়ে জেনে নেব রাজীবের সঙ্গে আমরা সরাসরি কথা বলে। রাজীব, আমরা জানি ইতিমধ্যেই রাজ্যপাল দিল্লিতে এবং জগদীপ ধনখড় তার সঙ্গে তার দেখা করার কথা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর কি তথ্য উঠে আসে? এবং দ্বিতীয়ত আমরা যেটা জানতে পারছি, কেন্দ্রীয় সরকারের অতিথি হয়ে তিনি থাকছেন। রাজীব। একদমই শিলাদিত্য, দেখো দুটো তিনটি এখানে আপডেট রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজ সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন এবং যে আবহের কথা বলছিল একটু আগেই শ্রেয়সী, একেবারেই এই সময় রাজ্য যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, যে মারাত্মক অভিযোগ উঠেছে, সেই আবহে রাজ্যপালের দিল্লি আগমন কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যথেষ্ট তাৎপর্য বহন করছে। সেক্ষেত্রে রাজ্যপাল তিনি আজকে সকালে তিনি বিমানবন্দরে নামার পরে তিনি প্রথমে গিয়েছিলেন জেএনইউতে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক আধিকারিকের সঙ্গে দেখা করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে ব্যক্তিগত কারণে তিনি দেখা করেছেন। তারপর তিনি সোজা চলে গিয়েছেন পুষা রোডে, যেখানে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, সেই কেন্দ্রীয় সংস্থার যেখানে অতিথিশালা রয়েছে, সেখানে তিনি রয়েছেন। মনে রাখতে হবে যে বঙ্গভবন, এখানে দুটি বঙ্গভবন রয়েছে নয়াদিল্লিতে। সেই দুটি বঙ্গভবনে এর আগে তিনি বহুবার এসেছেন, যতবার এসেছেন উঠেছেন। গতবার তিনি দেখা গিয়েছিল এই পুষা রোডে, এই কেন্দ্রীয় সরকারের অতিথিশালাতে উঠেছিলেন। এবারেও কেন্দ্রীয় সরকারের অতিথিশালাতে উঠেছেন। অর্থাৎ রাজ্য সরকারের যে অতিথিশালা, সেখানে একটা বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গ কিন্তু আসছে, কারণ মারাত্মক অভিযোগ উঠেছে। এবং দেখেছি কলকাতা পুলিশ থেকে আমরা দেখছি যে রাজভবনের বিভিন্ন আধিকারিকদের, বিভিন্ন কর্মীদের সমন পাঠানো হচ্ছে, জানিয়ে একটা বিরোধ এর পরিবেশ তৈরি হয়েছে। আর এই আবহেই কিন্তু সিভি আনন্দ বোস তিনি আগামী পরশু দিন, অর্থাৎ শুক্রবার দিন তিনি দেখা করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। উপরাষ্ট্রপতি যিনি জগদীপ ধনখড়, মনে রাখতে হবে তিনিও কিন্তু বাংলার রাজ্যপাল ছিলেন, তার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি তাহলে জগদীপ ধনখড়ের কাছে কোনো বিষয়ে পরামর্শ নিতে গিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি এই মুহূর্তে যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, সেহেতু তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে, অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ যে মন্ত্রকের অধীনে তাকে রিপোর্ট দিতে হয়, সেখানে যাওয়ার সম্ভাবনা কম বলে জানা যাচ্ছে। যদিও যেতেও পারেন, কিন্তু আদর্শ আচরণবিধি চলছে, নির্বাচনী প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে জগদীপ ধনখড়ের সঙ্গে তার বৈঠকের খবর আমরা পাচ্ছি আগামী পরশুদিন তিনি বৈঠক করবেন। এবং রাজনৈতিক মহলের একাংশ এই খবর পাওয়ার পরে মনে করছেন যে জগদীপ ধনখড়ের কাছে পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশ কিছু পরামর্শ নিতে যাচ্ছেন। সুতরাং অপেক্ষা করতে হবে মূলত তাদের মধ্যে কি আলোচনা হয়, কি জানা যাচ্ছে এই পুরো বিষয়ের দিকে। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ শ্রেয়সী। আমাদের সঙ্গে আমাদের
অতিথিরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায়, রয়েছেন স্নেহায়ন সরকার বিজেপি নেতা, এছাড়া রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শম্পা সেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে আমরা শুনে নেব গতকাল রাজ্যপালের ওএসডি তিনি ঠিক কি বলেছেন আমাদেরকে শোনাবো। उनके कुछ क्वेश्चनेयर था उनके पास जो उन्होंने हमसे पूछा, जो कुछ सवाल थे उनके कुछ सवाल थे उनका मैंने जवाब दे दिया उनको। सर आप लोगों ने कोऑपरेट किया पुलिस के साथ? हाँ, हम गए तो उन्होंने हमें काफ़ी भी पिलाया। सारे सवाल का जवाब दे? हाँ, वही जैसे कोई एग्ज़ाम, जैसे हम लोग कई टेस्ट दे चुके हैं, उसमें होता है कितने क्वेश्चंस हैं, तो सारे मतलब फुल 100 सभी आई अटेम्प्टेड ऑल। পার্থপ্রতিম বাবু, ইতিমধ্যে এই পুরো বিষয়ে হাইকোর্ট এই পুরো জল গড়িয়ে গেল, আর অপরদিকে রাজ্যপাল এই মুহূর্তে নয়াদিল্লিতে। কি চোখে দেখছেন পুরো বিষয়টা? না, আমি তো প্রথমে ভেবেছিলাম রাজ্যপাল দিল্লিতে যাচ্ছেন, তিনি রাজ্যপাল থেকে পদত্যাগ করবেন তার বিবেকের দংশনে, কিন্তু এখন শুনছি তিনি পরামর্শ নিতে যাচ্ছেন তার পূর্বসূরীর কাছে। আমি আশা করি তার পূর্বসূরি তাকে পরামর্শ দেবেন যে তিনি অন্তত পক্ষে রাজ্যপাল থেকে পদত্যাগ করে তিনি এই তদন্তে আসুন, তদন্তের আওতায়। কারণ যে অভিযোগ উঠেছে সেটা মারাত্মক। যত দিন যাচ্ছে ক্রমে ক্রমে যে বিষয়গুলো সম্পর্কে সকলে অবগত হচ্ছে, এটা গা শিউড়ে ওঠার মতো ঘটনা। শুধু এই ঘটনা নয়, এর আগে দিল্লিতে একটি ঘটনার কথা জনসমক্ষে এসেছে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটা যদি হয়, এটা নিছক একটা কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় নয়, এটা রাজ্যপালের ক্ষেত্রে একটা ইনস্টু ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা পরপর যে অভিযোগের সরণি আমাদের সামনে আসছে। পার্থপ্রতিম বাবু, একটু স্নেহায়নের প্রতিক্রিয়া নিয়ে নি। পার্থপ্রতিম বাবু বারবার করে বলছেন যে তদন্তের মুখোমুখি হন, বারবার অভিযোগের কথা, পরপর অনেকগুলো ঘটনার কথা তিনি বলছেন, তার বক্তব্য দেখুন শিলাজিৎ, রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে থাকে সেটা আইনের আয়তায় তার তদন্ত হবে, কিন্তু যেভাবে রাজ্যপাল বা রাজভবনকে রাজনীতির আঙিনায় নিয়ে আসা হচ্ছে, যেভাবে মুখ্যমন্ত্রী রোজ দিন স্টেজের উপর দাঁড়িয়ে নির্বাচনী জনসভায় সাংবিধানিক প্রধানকে যেভাবে আক্রমণ করছেন, সেটা কিন্তু কোনোভাবে অভিপ্রেত নয়। উনি যেভাবে সাংবিধানিক সংস্থা আজকে একটা রায়কে নিয়ে যেভাবে উনি হাইকোর্টকে আক্রমণ করছেন, মমতা ব্যানার্জি একটি রাজ্যের প্রশাসনিক প্রধান, উনি সংবিধানের শপথ নিয়ে কিন্তু ওই চেয়ারে বসেছেন। উনি এইভাবে কি প্রতিদিন সাংবিধানিক সংস্থাগুলোকে, সংবিধানকে অপমান করতে পারেন? আমাদের কিন্তু এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আমরা আসবো, সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু বারবার রাজ্যপালের প্রসঙ্গে যে কথা উঠছে, একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্যপালের রক্ষা কবচ মূলত ঠিক কি, আমরা সেদিকে একটুখানি নজর দেব। সংবিধানের 361 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল তার ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের জন্য কোনো আদালতের কাছে জবাব দিতে বাধ্য নন। এছাড়াও পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করা যাবে না। পদে থাকাকালীন রাজ্যপালকে গ্রেফতার বা আটক করা যাবে না। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারবে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আবারও আসবো আলোচনায়। সম্পাদক, কি বলবেন এই পুরো বিষয়? বারবার করে আলোচনা কেন্দ্রে চলে আসছে। দেখো শিলাদিত্য, যে বিষয়গুলো এখন ঠিক নির্বাচনের মধ্যে পরপর আমাদের সামনে হাজির হচ্ছে, সেগুলো নারী নিরাপত্তার পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। এবং রাজ্যপাল যদি আজকে, মহামান্য রাজ্যপাল ওই জায়গায় থেকেও, ওই পদে থেকেও তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ যদি মিথ্যা হয়, অসত্য হয়, তাহলে এক্ষুনি তার তদন্তের জন্য এগিয়ে আসা উচিত। সেটা যে কোনো সাধারণ মানুষও বলবে যে তদন্তের পরিসরে তিনিও আসুন, তারপরে আইনি ব্যবস্থা বা সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা, সেইগুলো অনুযায়ী পদক্ষেপ করা যায়। কিন্তু কোনো ব্যক্তি তদন্তের ঊর্ধ্বে উঠতে পারেন না, তিনি যে পদেই থাকুন না কেন, তার বিরুদ্ধে অভিযোগ হলে। পাশাপাশি আরেকটা জিনিস বলার, সন্দেশখালীর মহিলাদের প্রতিও যে অন্যায় রকম মন্তব্য করা হচ্ছে, সেইগুলো কিন্তু এখানে আমাদের বিচারের আওতায় আসা উচিত। অর্থাৎ মহিলা নিরাপত্তার দিকটা এই রাজ্যে যেভাবে প্রত্যেক দিন বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই দিকটায় আমাদের অবশ্যই ভাবা উচিত যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। পার্থপ্রতিম বাবু, ইতিমধ্যে আপনি শুনলেন সম্পাদীর বক্তব্য যে তদন্তে মুখোমুখি হতে পারেন, হওয়া উচিত, কিন্তু তারই সঙ্গে বারবার করে সন্দেশখালীর প্রসঙ্গ তুলছেন, কি বলবেন? না, নিশ্চয়ভাবে যে কোনো মহিলার উপর কোনো অন্যায় হলে সেটা 100% তদন্তের আওতায় উচিত। কিন্তু এটাও ঠিক, যদি কিছু ক্ষেত্রে পলিটিক্যালি ষড়যন্ত্র হয়, সেটাকেও কিন্তু মাথায় রাখা উচিত। আমরা রাজ্যপাল অন্যায় করেছি কি করেনি
সেই জায়গার থেকেও আমরা বলছি পার্থদা, একটা এটা মহিলা সিলেক্টিভ যখন ক্রিটিসিজম করবেন বলছে না প্লিজ। যেটা সন্দেশখালীতে বলছে, এতগুলো মহিলার অভিযোগ কি আপনার সবাই ষড়যন্ত্র? কথা বলিনি, আমি বাইরে থেকে কিছু কথা শোনার ধৈর্য রাখুন। আমি জাস্ট একটা কোশ্চেন করলাম আপনাকে, জাস্ট একটা কোশ্চেন করলাম, এতগুলো মহিলার অভিযোগ কি ষড়যন্ত্র হতে পারে? আপনি সিনিয়র একজন, আপনি অ্যানসার দেবেন, জাস্ট একটা কোশ্চেন করলাম। যে ভিডিওগুলো সামনে এসেছে সেগুলো আওতার অন্তর্ভুক্ত হওয়া উচিত, সবটাই আর যারা নির্যাতিতাদের বয়ান, যারা দিনের পর দিন নির্যাতন হয়েছে তাদের বয়ানগুলো তদন্তের আওতায় আসবে, তাই না? যে সচকে সামনা তিনি একটা ভিডিও প্রকাশ্যে আনলেন, তিনি যদি নিশ্চিতভাবে অন্যায় করেন নাই, তাহলে যে পার্টিকুলার জায়গার কথা বলা হচ্ছে সেখানকার ভিডিও কেন তিনি ফুটেজ বাইরে আনছেন না? আমরা মূলত যে আলোচনা আজকে করছি রাজভবন রাজ্যপাল ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাতেই আমরা ফেরত আসবো অতিথিদের কাছে, আরো আপডেট আপনাদেরকে জানাবো। কুণাল ঘোষের বক্তব্য সামনে আসছে, আমরা তুলে ধরবো। একটা বিরতির পর চোখ রাখুন বাংলা@5-এ। বাংলা@5 নিয়ে রাজভবন ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি, অতিথিরা রয়েছে। জাস্ট এক লাইনে আমি জানতে চাই আমাদের তিন অতিথিদের কাছ থেকে, রাজভবন ইস্যুর প্রভাব কি ভোটে পড়তে পারে? পার্থপ্রতিম বাবু, হ্যাঁ বা নাই? না, এটা ভোটের প্রভাবের বিষয় নয়, এটা বাংলার সম্মানের বিষয় এবং রাজ্যপালের যে গরিমা, সাংবিধানিক যে একটা পোস্ট, সেটা যাতে কলঙ্কিত না হয় এটা আমরা প্রত্যাশা করব। আমরা আশা করি এটা মিথ্যে প্রমাণিত হোক, এটা আমরা চাই, কিন্তু তদন্তের সম্মুখীন হোক রাজ্যপাল এবং রাজ্যপাল ভোটে কতটা প্রভাব পড়বে সেটা এখনই বলা যায় না। এটা আমার মনে হয় না খুব একটা ভোটকে প্রভাবিত করবে, কিন্তু ভোটের যেটা বড় স্বার্থ সেটা হচ্ছে যে জনগণের মূল রুটি রুজির প্রশ্নগুলো, সেগুলো তো আসা উচিত। এখানে যদি এই বিষয়টাই প্রধান হয়ে আসে, আমরা মনে করি যে কোন রকমের নারী নির্যাতনকে রাজনৈতিক আঙিনায় নিয়ে আসা উচিত না, কিন্তু সন্দেশখালী থেকে রাজভবন যেভাবে রাজনীতি আমরা মনে করছি যে রাজনীতির আঙিনায় কোন রকমের নারী নির্যাতনকে আনা উচিত না। আর এই প্রশ্ন নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছেছিলাম, আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে যে পোলিং আমরা করেছিলাম তার উত্তর আপনাদের কাছ থেকে পেয়েছি। আমরা এই প্রশ্নই করেছিলাম, অর্থাৎ রাজভবন ইস্যুর প্রভাব কি পড়তে পারে ভোটে। ইউটিউবে 21,000 মানুষ উত্তর দিয়েছেন। হ্যাঁ বলেছেন 51% মানুষ, না বলেছেন 49% মানুষ। ইউটিউবে প্রচুর সাড়া পাচ্ছি আপনাদের, এবং তারই সঙ্গে এক্স হ্যান্ডলে ইতিমধ্যে 67% মানুষ হ্যাঁ বলেছেন, 33% মানুষ না বলেছেন। ফেসবুকে 50% মানুষ হ্যাঁ বলেছেন, 50% মানুষ না বলেছেন। হোয়াটসঅ্যাপে 47% মানুষ হ্যাঁ বলেছেন এবং না বলেছেন 53% মানুষ। আর এই সংক্রান্ত আপডেট মূলত ঠিক কি হয় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তবে বাংলা@5 আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।